Hello everyone, my name is Anwar Hussain and welcome to my channel Anwar English Academy. Today I am going to talk about some important rules of framing tag questions. অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। So, no more waste, let's get started. ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় ৮টি বাক্য রয়েছে, দ্যাট ইজ ৮টি ট্যাগ কোশ্চেন রয়েছে, প্রশ্ন রয়েছে। আজকে আমি এই ৮টি প্রশ্নের উত্তরের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের নিয়ম নিয়ে কথা বলবো। অর্থাৎ এই ৮টি প্রশ্নে ৮টি নিয়ম রয়েছে, সেই ৮টি নিয়ম নিয়ে বিশ্লেষণাত্মক কথা বলার চেষ্টা করব। আশা করছি যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে এই নিয়মগুলি খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। দ্যাট ইজ হ্যাপিনেস মানে তোমরা জানো সুখ, কন্টেন্টমেন্ট মানে হলো আত্মতৃপ্তি। সুখ থাকে কার ভিতরে? আত্মতৃপ্তির মধ্যে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আগের ভিডিওতে আমি বলেছি ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে আমাদের যেটি করতে হয়, প্রদত্ত বাক্যের যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের প্রোনাউন। তোমরা জানো যে এই হ্যাপিনেস এটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বিশেষত্ব হলো যে এটি কখনোই গোনা যায় না, দেখা যায় না, ধরা যায় না। অনলি ক্যান বি ফিল্ড বাই আওয়ার অর্গানস। আমাদের অঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা 5 অর্গান যেটা রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটা শুধু ফিল করতে পারি। তাহলে যেটি দেখা যায় না, ধরা যায় না, গোনা যায় না, সেগুলো কিন্তু কখনোই মোর দেন 1 হয় না। এই কারণে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে এর পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা এখানে ইট ব্যবহার করব। এখানে হ্যাপিনেসের জায়গায় অনেস্টি থাকতে পারে, নলেজ থাকতে পারে, এডুকেশন থাকতে পারে। এই সবগুলোই কিন্তু মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে তাহলে আমরা কিন্তু প্রোনাউনের জায়গায় কি লিখব? ইট লিখব। আগেই বলেছি আমাদের শুরুতে কিন্তু প্রোনাউনটা লিখতে হবে এবং এই প্রোনাউন অনুযায়ী আমাদের কি করতে হবে? এখন এই পরের যে ভার্ব রয়েছে, এখানে ভার্ব রয়েছে লাইস। তোমরা জানো এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, এখানে কিন্তু ইয়ের যোগ করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যদি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব এখানে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়। ডু অথবা ডাজ। তো ইট তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইটের সঙ্গে কিন্তু এখানে আমাদের ডাজ ব্যবহার করতে হবে। আর এটি যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য তাই আমরা এখানে নোট ব্যবহার করব। তাহলে কি হলো? ডাজন্ট ইট। এবার আমি পরের বাক্যটাতে চলে যাই। জেরিন স্টাডিজ রেগুলারলি। জেরিন নিয়মিত পড়াশোনা করে। এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে জেরিন। জেরিন থার্ড পারসন ফিমেল জেন্ডার, দ্যাটস ওয়াই প্রোনাউনের জায়গায় আমরা লিখব শি। এবং এখানেও যথারীতি রয়েছে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই আমরা শি এর সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু এখানে আমাদের ডাজ লিখতে হবে, আমরা ডাজ লিখব। এবং এটিও হ্যাসূচক বাক্য, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। এবার আমরা পরের এক্সাম্পলে চলে যাই। দ্য ম্যান হেল্পড মি ইয়েস্টারডে। লোকটি আমাকে গতকাল সাহায্য করেছিল। এখানে এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের জায়গায় কি রয়েছে? ম্যান রয়েছে। এটি একটা মেল জেন্ডার এবং থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর প্রোনাউনে কিন্তু এখানে আমরা হি লিখব। এবং এখানে তোমরা খেয়াল করো কি দেখতে পাচ্ছ? ভার্বের কিন্তু পাস্ট ফর্ম রয়েছে। যদি একটা বাক্যের ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্যাট ইজ ভার্বের পাস্ট ফর্ম থাকে সরাসরি সাবজেক্টের পরে, তাহলে এটি কিন্তু মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, হেল্পিং ভার্ব হিসেবে কিন্তু আমরা একটি লিখব, সেটি হচ্ছে ডিড। ট্যাগ কোশ্চেনে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স পাই তাহলে হেল্পিং ভার্ব কিন্তু ডিড লিখতে হবে। তাই হি এর সঙ্গে আমরা এখানে ডিড লিখব। এবং যেহেতু এই বাক্যটি কি রয়েছে? হ্যাসূচক রয়েছে, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। তাহলে যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য যদি থাকে তাহলে আমরা হেল্পিং ভার্বের জায়গায় কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। এবং সবশেষের বিষয়টি হলো যে
প্রদত্ত বাক্যটি হ্যাঁ সূচক, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। এবার পরের এক্সাম্পলে চলে যাই। নাম্বার 4, এভরিবডি ওয়ান্টস এ হ্যাপি লাইফ। প্রত্যেকেই কিন্তু আমরা একটা সুখী জীবন চাই, অর্থাৎ কেউ জীবনে নোবডি ওয়ান্টস টু বি আনহ্যাপি ইন লাইফ, কেউ জীবনে অসুখী হতে চায় না, অর্থাৎ এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ অর এভরিবডি ওয়ান্টস এ হ্যাপি লাইফ। এখানে তোমরা খেয়াল করো সাবজেক্টের জায়গায় কিন্তু এবার কি রয়েছে, এভরিবডি রয়েছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি নিয়ে অনেকেরই ঝামেলা হয়। যদি আমরা দেখি যে কোনো একটা বাক্যের সাবজেক্টের জায়গায় এরকম এভরিবডি রয়েছে, এভরিওয়ান রয়েছে, সামবডি রয়েছে, সামওয়ান রয়েছে ইত্যাদি, এই প্রোনাউনগুলি যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এগুলি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এর পরিবর্তে প্রোনাউনের জায়গায় আমরা কি লিখব, দে লিখব। কি লিখব, দে লিখব, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে প্রোনাউনের জায়গায় শুরুতে দে লিখব। এবং এরপরে যথারীতি ভার্বগুলো তো আগের নিয়মে পরিবর্তন হবে। এখানে দেখতে পাচ্ছ যে ভার্ব রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দে, এর সঙ্গে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটু আগে খেয়াল করেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ডু অর ডাজ ব্যবহার করি। এখন আমরা দেখব যে এই দের সঙ্গে কি হয়, ডু হয় না ডাজ হয়। আমরা অনেকেই এখানে যে এস বা ইয়েস আছে এটা দেখে কিন্তু ডাজ ব্যবহার করি। অ্যাকচুয়ালি দের সঙ্গে কিন্তু কি হবে না, ডাজ হবে না, কারণ দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য এর সঙ্গে কি হবে, ডু হবে। আমরা কিন্তু এখানে ডু লিখব। এবং সবশেষে দেখব যে বাক্যটা কি আছে, হ্যাঁ সূচক রয়েছে, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। তাহলে ডোন্ট দে। এবার আমি পরের এক্সাম্পলে চলে যাচ্ছি যে নান লাইকস টু বি ডিজ অনার্ড। কেউই পৃথিবীতে কেউই আমরা অসম্মানিত হতে চাই না, আমরা সবাই কিন্তু সম্মানিত হতে চাই। এখানে সেটি বলছে যে নান লাইকস টু বি ডিজ অনার্ড। এখানে এই বাক্যের সাবজেক্টের জায়গায় কি রয়েছে, নান রয়েছে, এটিও একটি প্রোনাউন। তো খেয়াল রাখতে হবে যে যদি কোনো ইংরেজি বাক্যের সাবজেক্টের জায়গায় যদি এরকম নান থাকে, নো ওয়ান থাকে, নো বডি থাকে, নান, নো ওয়ান, নো বডি, এই তিনটি যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে এদের প্রোনাউনও কিন্তু কি হবে, দে হবে। আমরা ট্যাগ কোশ্চেনে এখানে প্রোনাউনের জায়গায় কিন্তু দে লিখব। এরপরে আমরা জানি যে এখানে ভার্ব রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দের সঙ্গে একইভাবে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অর ডাজ বসে, দের সঙ্গে আমরা জানি ডু বসবে। এখন যেটি খেয়াল রাখতে হবে যে এই বাক্যটি কিন্তু আর হ্যাঁ সূচক নেই, যে নান আছে মানে এটা একটা নেগেটিভ বাক্য, তাই আমরা কিন্তু এখানে আর নোট ব্যবহার করতে পারবো না, তাই এটি হবে হ্যাঁ সূচক, অর্থাৎ জু দে। এবার ডিয়ার লার্নার্স আমরা চলে যাই পরের নিয়মে। পরের নিয়মটিতে রয়েছে, পরের বাক্যে রয়েছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ এটি একটা প্রবাদ বাক্য যে একটা ঘেউ ঘেউ করা কুকুর কিন্তু কামড়ায় না। এখানে তোমরা খেয়াল করো এই বাক্যটি সাবজেক্ট রয়েছে কি, এ বার্কিং ডগ, আর এখানে একটি শব্দ রয়েছে সেলডম। এটি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আবার অনেকে জানলেও এটি নিয়ে অনেকের কনফিউশন হয়। তো এই সেলডম শব্দটির অর্থ হলো না, এটি নেতিবাচক অর্থে ব্যবহার হয়। অর্থাৎ এই বাক্যের মিনিংটা হচ্ছে এরকম যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, অর্থাৎ যতই ঘেউ ঘেউ করুক না কেন কামড়ায় না। তো আমরা শুরুতে যেটি করব যে এই বাক্যের সাবজেক্টের জায়গায় আমরা কি লিখব, প্রোনাউনের জায়গায় এ বার্কিং ডগ, যেহেতু এটি একটা ইতর প্রাণী, তোমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো সাবজেক্টের জায়গায় ইতর প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী বা জড় বস্তু একটি হয় তাহলে কিন্তু এর প্রোনাউন ইট হয়। এখন নিম্ন শ্রেণীর প্রাণী কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, হ্যাঁ ইঁদুর হতে পারে ইত্যাদি, এগুলো নিম্ন শ্রেণীর প্রাণী, ইত্যাদির ক্ষেত্রে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের জায়গায় বাইটস রয়েছে, দ্যাট ইজ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে আমরা ডু বা ডাজের মধ্যে একটা চুজ করব। তো এখানে আমরা ইটের সঙ্গে জানি যে ডাজ হয়, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমরা যেটি করব যে এখানে নোট ব্যবহার করব কি করব না। এখানে যে শব্দটি রয়েছে দেখো খেয়াল করো, সেলডম, এটি দেখতে হ্যাঁ সূচক মনে হলেও কিন্তু এর মিনিংটা না সূচক, অর্থাৎ
কোনো ইংরেজি বাক্যে যদি আমরা পাই seldom, hardly, barely, scarcely, little, শুধু few, none, nothing, nowhere ইত্যাদি, এই সকলের কোনো একটি যদি কোনো ইংরেজি বাক্যে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই নেগেটিভ বাক্য বলেই বিবেচিত হবে। তাই ট্যাগ কোশ্চেনে সময় আমরা কখনোই এই ভার্বের পরে কিন্তু নোট লিখতে পারবো না। তাই আমরা এখানে যেহেতু সেলডম পেয়েছি, সেলডম এটি একটা নাসূচক ওয়ার্ড, তাই এই বাক্যে আমরা ট্যাগ কোশ্চেনের জায়গায় নোট লিখব না। আশা করছি ডিয়ার লার্নার্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট, বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি চলে যাব নেক্সট এক্সাম্পলে। নেক্সট এক্সাম্পলে বলা হচ্ছে দ্য ব্রেভ উইন ইন দ্য ব্যাটেল অফ লাইফ। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় কি রয়েছে, এখানে দ্য ব্রেভ রয়েছে। তো তোমরা জানো যে ব্রেভ এটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনোই এখানে হচ্ছে এটি ভার্ব, এটি হলো এই বাক্যের ভার্ব। আমরা জানি যে ভার্বের সাবজেক্ট কিন্তু অলওয়েজ কি হয়, নাউন অথবা প্রোনাউন হয়। অ্যাডজেক্টিভ কিন্তু কখনো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। কিন্তু যদি কোনো কারণে অ্যাডজেক্টিভ কোনো ভার্বের সাবজেক্ট হয়, তার পূর্বে অবশ্যই এরকম কি থাকবে, দি থাকবে। আর যখন এরকম দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বাক্যের সাবজেক্ট হয়, তখন এটা মিলে কি হয়, প্লুরাল কমন, এরকম প্লুরাল কমন নাউন হয়। এটি কিন্তু নাউন হয়ে যায় এবং এটা সিঙ্গুলার থাকে না, কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। একাধিক ব্যক্তিকে বোঝায় বা কোনো একটা শ্রেণীকে বোঝায়, কোনো একটা গোষ্ঠীকে বোঝায়, কোনো একটা দলকে বোঝায়। যেমন এভাবে যদি বলা হয় দ্য পোর, যদি লেখা হয় তাহলে দি পোর যদি এটা নাউনের কাজ করে কোনো ভার্বের সাবজেক্টের জায়গায় বসে, তাহলে এটি দ্বারা কি বোঝাবে যে গরিব মানুষেরা, গরিব শ্রেণীর লোকেরা বা গরিবরা। ঠিক একইভাবে দি ব্রেভ মানে কি, সাহসী মানুষেরা, সাহসী ব্যক্তিরা, সাহসী জাতিরা ইত্যাদি ইত্যাদি বোঝাবে। তো এখানে দি ব্রেভ এটি সিঙ্গুলার দেখতে মনে হলেও আসলে দি প্লাস এখানে অ্যাডজেক্টিভ থাকায় এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে এবং এটি প্লুরাল অর্থে ব্যবহার হবে। তাই এটির প্রোনাউন কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি ব্যবহার করব, দে ব্যবহার করব। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে, তোমরা খেয়াল করবে। তাহলে দে আমরা লিখলাম সাবজেক্টের প্রোনাউন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের জায়গায় কিন্তু উইন রয়েছে। উইন মানে জেতা। বলছে দ্য ব্রেভ উইন ইন দ্য ব্যাটল অফ লাইফ, সাহসীরা জীবন যুদ্ধে জয়লাভ করে। তো এখানে উইন আমরা জানি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আগেই বলেছি হেল্পিং ভার্বের জায়গায় আমরা ডু বা ডাজ লিখবো। তাহলে দের সঙ্গে কিন্তু কি হয়, ডু হয়, এখানে কিন্তু ডাজ লেখা যাবে না। আর আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে কোনো নোট নেই, তাই আমরা এখানে নোট ব্যবহার করব। তাহলে ডন্ট দে হয়ে গেল। এবার আমরা লাস্ট এক্সাম্পলে চলে যাব। লাস্ট এক্সাম্পলে বলা হচ্ছে ওয়ান ক্যান নট বেয়ার দিস ইনসাল্ট। এখানে ওয়ান মানে একজন মানুষকে বোঝাচ্ছে যে একজন মানুষ এই যে অপমান, এই অপমান কিন্তু সহ্য করতে পারে না। তো এখানে প্রথমে সাবজেক্টের জায়গায় রয়েছে ওয়ান। তাহলে ওয়ান যদি সাবজেক্টের জায়গায় থাকে, দেখো এটা কিন্তু সরাসরি ওয়ান সাবজেক্ট রয়েছে, এরপরে কিন্তু এটি ভার্ব। হ্যাঁ, তাহলে ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে এর প্রোনাউন আমরা ওয়ানই লিখতে পারি, কারণ এটি একটা প্রোনাউন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় এর পরিবর্তে আমরা হিও লিখতে পারি। আবার কোথাও কোথাও রয়েছে দে লেখা যায়, হ্যাঁ, কারণ এটা অনির্দিষ্ট করে অনেককেই বোঝায়, ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তো ওয়ান এটা হলো যে মোর ফর্মাল, তোমরা ইচ্ছে করলে ওয়ান ব্যবহার করতে পারো। এরপরে আমরা খেয়াল করব এখানে আরেকটা বিষয় আছে, ক্যান রয়েছে। ক্যান হচ্ছে যে মর্টাল অক্সিলারি এবং এরপর রয়েছে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটা পিভি। তো যদি আমরা দেখি যে কোনো একটা বাক্যে, ইংরেজি বাক্যে এরকম হেল্পিং ভার্ব রয়েছে, এটি আগেই বলেছি, সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড ইত্যাদি যে কোনো ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেটি কিন্তু ট্যাগ কোশ্চেনে ব্যবহার হয়। এবং একইভাবে এখানে তোমরা জানো যে ক্যান হচ্ছে কি
মডাল অক্সিলারি ভার্ব এরকম আরও রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। হ্যাঁ, এই মডাল ভার্বগুলো যদি থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনে এগুলোর পরিবর্তন হয় না, এখানে অপরিবর্তিত থাকবে। আমরা ক্যান আছে এখানে ক্যানই লিখবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের ভিতরে কিন্তু নোট আছে। তাহলে নোট আছে সেহেতু বাক্যটি কি হ্যাঁ সূচক না না সূচক? না সূচক। তাহলে না সূচক যদি হয় তাহলে কিন্তু অবশ্যই এই ট্যাগ কোশ্চেনটি হ্যাঁ সূচক হবে। তাই আমরা কি লিখব? ক্যান 1। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি যে এই 8টি এক্সাম্পলের যে 8টি বিশেষ রুলস রয়েছে এগুলি তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে ট্যাগ কোশ্চেন রিলেটেড যে সমস্যাগুলি তোমাদের কাছে মনে হয় এগুলো কিন্তু আস্তে আস্তে খুব হালকা হয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি আসে তাহলে এর উত্তর দিতে তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না বলে আমি মনে করি। Today, no more now, I have come at the end of this video. Thank you all for watching this video. I will be back with another new videos on these topics. আমি নতুন আরও ভিডিও নিয়ে আসবো, সেগুলোতে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর বাহিরেও আরও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। কিপ ওয়াচিং আনোয়ার ইংলিশ একাডেমি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ অল।